আসসালামু আলাইকুম। ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এই চ্যাপ্টারের উপর আমি আজকে 3 নম্বর ক্লাস নিব এবং আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা শীটের 11 এবং 12 এই দুটি অঙ্কের সমাধান করা শিখব। ওকে, স্ক্রিনে আমরা 11 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দেয়ার আর 5 ফরেন কারেন্সিজ কোরিলেশন অ্যামং এক্সচেঞ্জ রেট মুভমেন্ট। এক্সচেঞ্জ রেট মুভমেন্টের সঙ্গে 5টা ফরেন কারেন্সির কোরিলেশন দেওয়া আছে অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর এস ফলোজ, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও নিচে দেওয়া আছে। তো আমরা একটা বক্স দেখতে পাচ্ছি যেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমরা সরাসরি পাচ্ছি, আর কোরিলেশন কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে। সো আমি টেবিলটা একটু ডিটেলসেই বুঝাবো, ভালো করে একটু বুঝো। আমাদের এখানে বলা আছে কোরিলেশন উইথ কারেন্সি। হ্যাঁ, এখন কারেন্সির সাথে কোরিলেশন বা সহসম্পর্ক সেটা আমরা এই যে এখান থেকে খুঁজে বের করব, কার সাথে কার কোরিলেশন কত সেটা আমরা খুঁজে বের করতে পারবো। বাট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এই যে সিগমার মান পার্সেন্টেজে দেওয়া আছে এটা কিন্তু সরাসরি পেয়েছি। যেমন ব্রিটিশ পাউন্ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 5%, কানাডিয়ান ডলারের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 8%, ইউরোর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 12%, জাপানিজ ইয়েনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 10%, আর সুইডিশ ক্রোনা তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 15%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে 5টা কারেন্সি আছে, তো কার সাথে কার কোরিলেশন কত সেটা আমাদের এইখান থেকে খুঁজে বের করতে হবে। সো এটা খুঁজে বের করার জন্য আমরা একটা টেকনিক ফলো করব। আমরা 5টা কারেন্সির 5টা নাম দিব, ধরো ABCDE এরকম নাম দিই। হ্যাঁ, ব্রিটিশ পাউন্ডের নাম দিলাম এ, তারপর কানাডিয়ান ডলার এটা বি, ইউরো সি, জাপানিজ ইয়েন এটার নাম দিলাম ডি, আর সুইডিশ ক্রোনা এটার নাম দিলাম ই। হ্যাঁ, তেমনি ভাবে এখানেও যেই 5টা কারেন্সি নাম আছে, সো আমরা সেই ABCDE নাম দিব। ব্রিটিশ পাউন্ডের নাম আমরা কি দিয়েছিলাম? এ দিয়েছিলাম, সো এইখানেও আমরা এ লিখবো। কানাডিয়ান ডলারের নাম দিয়েছিলাম বি, এইখানেও বি লিখবো। তারপর ইউরোর নাম দিয়েছিলাম সি, এখানেও সি লিখবো। জাপানিজ ইয়েনের নাম হচ্ছে ডি, এইখানেও ডি লিখবো। আর সুইডিশ ক্রোনার নাম দিয়েছিলাম ই, সো আমরা এখানেও ই লিখবো। এখন ধরো আমার এবি এই কোরিলেশনটা দরকার, ঠিক আছে? এবি, তাহলে আমি কি করব? উপর থেকে এ নিব। উপর থেকে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবো, উপর থেকে এ নিব আর এই নিচ থেকে বি নিব। তাহলে এ বির কোরিলেশন, এই যে সংযোগ স্থলটা, ঠিক আছে, এই যে সংযোগ স্থলটা এ বির সংযোগ স্থলটা হচ্ছে এইখানে আছে 0.48। সো এই 0.48 হচ্ছে কোরিলেশন। অর্থাৎ আমি যদি আর এ বি কত জানতে চাই তাহলে সেটা হবে হচ্ছে 0.48। তেমনি ভাবে তোমার যেই কোরিলেশনটাই দরকার পড়বে না কেন, তুমি উপর থেকে সেটা সংখ্যাটা সিলেক্ট করবা আর নিচ থেকে আরেকটা সংখ্যা সিলেক্ট করবা, সংযোগ স্থলটাই হবে কোরিলেশন। হ্যাঁ, ধরো আমি বিসি এই কোরিলেশনটা জানতে চাচ্ছি, তাহলে উপর থেকে বি, আমি বিটাকে মার্ক করি। ধরো আমি রেড কালার দিয়ে মার্ক করছি। আমি উপর থেকে বি কে মার্ক করব আর নিচ থেকে সি কে মার্ক করব। তাহলে সি বরাবর ডান দিকে যাবা আর বি বরাবর নিচে নামবা। তাহলে এই সংযোগ স্থলটাই হচ্ছে, হ্যাঁ, আর বিসি। অর্থাৎ আর বিসি এই কোরিলেশনটা হচ্ছে 0.35। সো তোমার যেইটা দরকার, যেই কোরিলেশন দরকার তুমি খুঁজে বের করতে পারবে এই সিস্টেমে। এখন বলছে অ্যাজিউম ইজ কারেন্সি এক্সিস্ট ইকুয়াল ওয়েট। প্রত্যেকটা কারেন্সির ওয়েট হচ্ছে ইকুয়াল। হোয়াট ইজ দ্য পোর্টফোলিও অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন? আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে বলছে। ঠিক আছে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে বলছে, অর্থাৎ সিগমা পি বাইর করতে হবে। এমন ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার অ্যান্ড ইউরো, তার মানে এই 3টা কারেন্সির পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। এখানে কিন্তু 5টা কারেন্সি আছে, বাট 5টা নিয়ে আমার কাজ নাই। আমার কাজ হচ্ছে 3টা কারেন্সি নিয়ে। হ্যাঁ, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, ইউরো, এই 3টা কারেন্সির একসাথে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, অর্থাৎ সিগমা পি কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, সো এইখানে আমাদের জাপানিজ ইয়েন, সুইডিশ ক্রোনা এগুলোর কোনো কাজই নেই। আমরা জাস্ট হচ্ছে ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার এবং ইউরো এই 3টা কারেন্সি নিয়ে কাজ করব। কারণ এই 3টা কারেন্সির মধ্যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা লেট দিয়ে লিখবো যে ব্রিটিশ পাউন্ড হচ্ছে এ, কানাডিয়ান ডলার হচ্ছে বি, ইউরো হচ্ছে সি। এরপর লিখবো সিন্স ইকুয়াল ওয়েট। প্রশ্ন বলে দিয়েছে যে ইকুয়াল ওয়েট। হ্যাঁ, যেহেতু ইকুয়াল ওয়েট তার মানে ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি এরা সমান হবে। কত হবে? 1/3। কারণ আমরা জানি ইকুয়াল ওয়েটের সূত্র হচ্ছে 1/নাম্বার অফ সিকিউরিটিস। ঠিক আছে, 1/নাম্বার অফ সিকিউরিটিস। ইকুয়াল ওয়েট যখন ইকুয়াল ওয়েটের কথাটা বলে, ইকুয়াল ওয়েট কথাটা যখন বলে তখন আমরা সূত্র অ্যাপ্লাই করি কি? 1/নাম্বার অফ সিকিউরিটিস। নাম্বার অফ সিকিউরিটিস। তো এখানে তো সিকিউরিটিস নাই, এখানে কারেন্সি আছে, তো সমস্যা নাই, 1/নাম্বার অফ কারেন্সি। এখানে কারেন্সি তো 3টা, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, ইউরো। সো 1/3 এটি হচ্ছে ইকুয়াল ওয়েট। এখন আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো যেহেতু আমাদের কাছে ওয়েট আছে।
তারপর কোরিলেশন প্রশ্নেই দেওয়া আছে, সিগমার মানও প্রশ্নেই দেওয়া আছে। তো আমরা কিন্তু এখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো। তো লিখবো যে নাও ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কমা দিয়ে লিখবো সিগমা পি। উইনো দিয়ে আমরা সিগমা পি সূত্র বসাই দিব। যেহেতু প্রশ্নে কোরিলেশন দেওয়া আছে, কোরিলেশনের সাপেক্ষে আমরা সূত্রটা বসাবো। হ্যাঁ, আমাদের এখানে কারেন্সি তিনটা। হ্যাঁ, সো স্টক যখন তিনটা থাকে তখন যেই সূত্রটা বসাইতে হয় আমরা সেই সূত্রটাই বসাইছি। অর্থাৎ ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ সি সিগমা সি হোল স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি সিগমা বি আর এ বি প্লাস 2 ডাব্লিউ সি সিগমা সি আর বি সি প্লাস 2 ডাব্লিউ সি সিগমা সি আর এ সি। এখন এগুলা লিখে একটা রুট চিহ্ন দিব, দেন আমরা মান বসাবো। আমাদের ডাব্লিউ এর মান কত? 1/3। তোমরা চাইলে এটা দশমিকের লিখতে পারো, ঠিক আছে, 1/3 পরিবর্তে 0.33 লেখা যায়। হ্যাঁ, বাট 1/3 রাখা ভালো। ঠিক আছে, 1/3 রাখা ভালো, কারণ তুমি যখন 0.33 লিখলা তখন কিন্তু একটা মান মিসিং থাকতেছে, কারণ তিনটার যোগফল 1 হবে, কিন্তু 0.33 নিলে হ্যাঁ তোমার তিনটার যোগফল হয় 0.99। সামান্য একটা মান তুমি হচ্ছে মিস করছো। সো ওই হিসাবে আমরা না যাই, আমরা 1/3 সরাসরি ইউজ করব। ঠিক আছে, সো 1/3 লিখলাম। তার সাথে হচ্ছে সিগমা এ গুণ হবে, সিগমা এ হচ্ছে 5% বা 0.05, সো আমরা 0.05 লিখে হোল স্কোয়ার করে দিলাম প্লাস। তারপরে ডাব্লিউ বি এর মান 1/3, সিগমা বি এর মান হচ্ছে 8%, 100 দিয়ে ভাগ করলে 0.08, সো 0.08 লিখে হোল স্কোয়ার করে দিলাম। তারপর প্লাস ডাব্লিউ সি এর মান 1/3, সিগমা সি এর মান কত? সিগমা সি এর মান হচ্ছে 12%, বা 100 দিয়ে ভাগ করলে 0.12 লিখে হোল স্কোয়ার করে দিলাম প্লাস 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি মানে 2 1/3 সিগমা এর মান 5%, বি এর মান হচ্ছে 8%, এই যে 0.05 ইন্টু 0.08। তার সাথে গুণ হবে আর এ বি। আর এ বি কত? এই যে এ আর বি যেখানে মিলেছে সেটা হচ্ছে আর এ বি, অর্থাৎ 0.48। তারপরে প্লাস, প্লাস দিয়ে 2 ডাব্লিউ সি অর্থাৎ 2 1/3 সিগমা বি হচ্ছে 8%, সিগমা সি হচ্ছে 12%, তো এই যে 0.08 0.12। আর আর বি সি, ঠিক আছে, এই যে আমি বি আর সি এর সংযোগস্থল দেখতে পাচ্ছি 0.35, সো এই যে 0.35 বসে দিলাম প্লাস 2 ডাব্লিউ সি অর্থাৎ 2 1/3 সিগমা এ হচ্ছে 5%, সিগমা সি হচ্ছে 12%, তো এই যে 0.05 আর গুণ হয়েছে 0.12। আর দরকার হচ্ছে আর এসি। এসি কোনটা? উপর থেকে এ নাও আর নিচ থেকে সি নাও। 0.91, এই যে এটা হচ্ছে এসি। উপর থেকে এ আর নিচ থেকে সি, সংযোগস্থলটা হচ্ছে এসি, অর্থাৎ 0.91, এই যে 0.91 বসাই দিলাম। এখন তুমি ক্যালকুলেশন করবা, আমাদের ফাইনাল রেজাল্ট আসবে 7.05%। ঠিক আছে, আর এই ক্যালকুলেশন তোমরা হচ্ছে যখন ক্যালকুলেটর চাপবা, ঠিক আছে, খুব সহজভাবে করতে পারবা। এখানে 1/3 সাথে 0.5 গুণ করছি, দ্যাটস মিন এই 0.05কে 3 দিয়ে ভাগ করে হোল স্কয়ার করে দিবা। ঠিক আছে, আমি যদি ক্যালকুলেশন করি, ধরো প্রথমে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিব ক্যালকুলেটরের মধ্যে, আমিও ফার্স্ট ব্র্যাকেট নিলাম, একটু ওয়েট। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা নিব, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমরা দেখতে পাচ্ছি 1/3 সাথে 0.05 গুণ হয়েছে, আলটিমেটলি 0.05কে 3 দিয়ে ভাগ করতেছি আমরা। ঠিক আছে, সো আমি প্রথমে 0.05 লিখে তারপরে ভাগ লিখবো, ভাগের নিচে 3 আছে, সো 3 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে একটা হোল স্কোয়ার দিতে হবে, দিলাম হোল স্কোয়ার। আমাদের রেজাল্ট আসছে কিন্তু 0.00028। ঠিক আছে, বাট অত ডিটেলস তোমার লেখা দরকার নাই, তুমি পুরোটা একবারে ক্যালকুলেশন করে এখানে একটা মান বসাবা, দেন রুট করে দিবে, আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমার করার দরকার নাই। ঠিক আছে, আমি জাস্ট বোঝার জন্য করলাম আর কি, যে প্রথমে 1/3 ইন্টু 0.05, এটার অর্থ হলো 0.05কে 3 দিয়ে ভাগ করব। তো আমি 0.05কে ভাগ করলাম 3 দিয়ে, তারপর একটা হোল স্কয়ার করলাম, এরপরে প্লাস, প্লাস দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট নিবা, 0.08কে 3 দিয়ে ভাগ। হ্যাঁ, সো আমরা হচ্ছে 0.08কে ভাগ করলাম 3 দিয়ে, ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করে একটা হোল স্কয়ার দিয়ে দিলাম, তারপরে প্লাস 0.12কে 3 দিয়ে ভাগ করতে হবে, এই যে 0.12কে ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে আগে, 0.12কে ভাগ করতে হবে 3 দিয়ে, তারপর হোল স্কয়ার করতে হবে। আচ্ছা, এরপরে প্লাস, প্লাস দেওয়ার পর এখানে 2 × 1/3 এগুলো আমরা কিভাবে লিখবো? ওই যে ব্র্যাকেট ইউজ করে লিখতে হবে, প্রথমে 2, তারপরে ইনটু চিহ্ন দিয়ে 1/3 আছে না ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, 1/3 লিখলা, তারপর আবার ইনটু দিয়ে
1/3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 1/3 ব্র্যাকেট ক্লোজ। তারপরে বাকিগুলো তো আমাদের নর্মাল প্রসিডিউর, যে গুণ করতে হবে 0.05, গুণ করতে হবে 0.08, গুণ করতে হবে 0.48। ঠিক আছে, তো আমি একটু ইকাল টু দিয়ে রেজাল্টটা নামাই নেই। রেজাল্টটা নামাইলাম, রেজাল্টটা নামানোর পরে আমি আবার প্লাস দিয়ে ক্যালকুলেটারে শুরু করি, নাহলে তো জায়গা পাওয়া যাবে না এত। ঠিক আছে, আবার প্লাস দিয়ে এই অংশ থেকে আবার ক্যালকুলেশন করব। আমাদের যেই রেজাল্টটা আসবে সেটাকে রুট করব, আমাদের রেজাল্ট আসবে 0.0705 অথবা 7.05%। সো আশা করছি 11 নম্বর অঙ্ক সবাই করতে পারবা। 11-র পর আমরা এখন 12 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। এখানে বলা হয়েছে দেয়ার আর 4 স্টকস হ্যাভ দ্য ফলোয়িং এক্সপেক্টেড রিটার্নস। আমাদের কাছে 4টা স্টক আছে, তাদের এক্সপেক্টেড রিটার্ন নিচে দেওয়া হলো। সো এই যে 1 = 12% দেওয়া আছে, এটা হচ্ছে স্টক 1-এর এক্সপেক্টেড রিটার্ন, যাকে আমরা ER1 দ্বারা প্রকাশ করব। সো ER1 এর মান দেওয়া আছে 12%, তেমনি ভাবে ER2 এর মান দেওয়া আছে 16%, ER3 এর মান দেওয়া আছে 18% এবং ER4 এর মান দেওয়া আছে 20%। Assume the additional information provided below for the 4 stocks. এই 4টা স্টকের অন্যান্য কিছু তথ্য নিচে দেওয়া আছে। সো আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি স্টক 4টা, 1 2 3 4, এবং 4টা স্টকের 4টা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পার্সেন্টেজে দেওয়া আছে, আর কোরিলেশনের মান দেওয়া আছে। হ্যাঁ, কোরিলেশনের মান দেওয়া আছে। সো কোরিলেশনের মান এটা আমরা হচ্ছে কিভাবে ফাইন্ড আউট করব, বক্সের মধ্যে যেভাবে দেওয়া আছে এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে ধরো R12 কত, বা R13 কত, R23 কত, এগুলো আমাদের লাগবে। ঠিক আছে, সো এটা বের করার জন্য আমরা একটা কাজ করব। এইখানে মনে মনে আমরা হচ্ছে স্টক 1 লিখব, এখানে স্টক 2 লিখব, এখানে 3 লিখব, এখানে 4 লিখব। এখন আমার যদি দরকার হয় R12, আমার যদি R12 দরকার হয়, হ্যাঁ, কোরিলেশন 1 2, এটা যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করব, উপর থেকে 1 সিলেক্ট করব আর নিচ থেকে 2 সিলেক্ট করব। এখন এদের যে সংযোগ স্থল, ঠিক আছে, এদের যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলে যে মানটা পাবো সেটাই হচ্ছে R12 এর মান, অর্থাৎ 0.40। তেমনি ভাবে আমরা যদি R13 বের করতে চাই, যদি বের করতে চাই তাহলে উপর থেকে 1 সিলেক্ট করব আর নিচ থেকে 3 সিলেক্ট করব। এদের যে সংযোগ স্থলটা আছে, ঠিক আছে, এই সংযোগ স্থলের মধ্যে আমরা হচ্ছে R13 মানটা খুঁজে পাবো। R13 মান হচ্ছে 0.30। আচ্ছা, এরপর আমাদের যদি R23 মান দরকার পড়ে সেক্ষেত্রে আমরা কিভাবে R23 মান বের করব? উপর থেকে আমরা 2 সিলেক্ট করব আর নিচ থেকে 3 সিলেক্ট করব। ঠিক আছে, সো 3 বরাবর আমরা ডান দিকে যাব আর 2 বরাবর নিচের দিকে আসব। এই সংযোগ স্থলটাই হচ্ছে R23। R23 এর মান হচ্ছে 0.25। আশা করি বিষয়টা বুঝতে পারছো সবাই। আমাদের অঙ্কের মধ্যে কোরিলেশন সরাসরি দেওয়া নাই, চার্ট দেওয়া আছে, ওই চার্ট থেকে কোরিলেশন বের করে নিতে হবে। এখন বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন, অর্থাৎ ইআরপি বের করতে বলছে। সো ইআরপি বের করে ফেলি। রিকোয়ারমেন্ট এ দিয়ে আমরা লিখবো ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন। হ্যাঁ, উইনো দিয়ে আমরা ইআরপি বের করব, সামেশন WI ERI। হ্যাঁ, তারপর এই সূত্রটাকে ভাঙলে আমরা কি পাই? সূত্রটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে W1 ইন্টু ER1 প্লাস W2 ইন্টু ER2 প্লাস W3 ইন্টু ER3 প্লাস W4 ইন্টু ER4। এরপর মান বসাই দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, W1 এর মান কত? W1 এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কি? দেওয়া না থাকলে আমরা ইকুয়াল ওয়েট ধরে সমাধান করতে পারি। এখানে ওয়েট কোথাও দেওয়া নাই। ঠিক আছে, ওয়েট কোথাও দেওয়া নাই। সো আমরা ইকুয়াল ওয়েট ধরে সমাধানটা করে ফেলবো। W1 এর মান ধরবো হচ্ছে 0.25, অর্থাৎ 1 কে 4 দিয়ে ভাগ করো, তার মানে প্রত্যেকের ওয়েট ধরতে হবে 0.25। সো আমরা W1 এর মান 0.25 ধরলাম। ER1 এর মান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 12% অথবা 0.12, এই যে 0.12 বসাই দিয়েছি। তারপর প্লাস এর প্লাস। হ্যাঁ, W2 এর মান হচ্ছে 0.25 আর ER2 হচ্ছে 16% বা 0.16, এই যে 0.16 বসাইলাম। তারপরে প্লাস W3 এর মান 0.25
ER3 এর মান হচ্ছে 18% বা 0.18, তারপরে প্লাস W4 এর মান 0.25, ER4 এর মান 20% অর 0.20। ঠিক আছে, এখন সব ক্যালকুলেশন করলে 16.5% আসে ERP এর মান। এরপর আসো রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে অ্যাজুমিং ইকুয়াল ওয়েট ফর ইচ স্টক, প্রত্যেকটা স্টকের ওয়েট হচ্ছে ইকুয়াল, হোয়াট আর দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর দ্য ফলোয়িং পোর্টফোলিওস। তাহলে নিচে যেই দুইটা পোর্টফোলিও আছে 1 2 3 নিয়ে একটা পোর্টফোলিও গঠন হয়েছে, আবার 2 এবং 3 এই দুইটা স্টক নিয়ে আরেকটা পোর্টফোলিও গঠন হয়েছে। সো নিচে যে দুইটা পোর্টফোলিও দেওয়া আছে তাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। বলে দিয়েছে ওয়েট যদি ইকুয়াল হয় তাহলে নিচের পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো, তার মানে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। সো আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করব, কোরিলেশন আমার কাছে দেওয়া আছে, আমরা কোরিলেশনের সাপেক্ষে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করব। তো রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। হ্যাঁ, তারপরে হচ্ছে ফর পোর্টফোলিও 1 2 3 এর জন্য আমরা সিগমা পিটা বের করব। তো সূত্র বসাই দিবা, এখানে বইয়ের মধ্যে যে সূত্র আছে তোমরা চাইলে এটাও বসাইতে পারো, অথবা আমি যে সূত্র দেখাই দিয়েছি আমাদের কোরিলেশনের সাপেক্ষে যে সূত্রটা বসাইতে হয় সেটাও অ্যাপ্লাই করতে পারো, একই সূত্র, জাস্ট প্রেজেন্টেশন ভিন্ন আর কি। আমি যেভাবে লিখি W1 σ1 হোল স্কোয়ার, আর ওরা লিখছে ইন্ডিভিজুয়াল স্কোয়ার দিয়েছে, W1 এর উপর স্কোয়ার, σ1 এর উপর স্কোয়ার। এখন তোমার যেটা ভালো লাগে, তুমি যদি W1 এর উপর আলাদা করে স্কোয়ার, σ1 এর উপর আলাদা করে স্কোয়ার রাখতে চাও, ইটস ওকে, অথবা আমার মতো করতে পারো, W1 σ1 হোল স্কোয়ার দিয়ে দিলাম, তারপর প্লাস W2 σ2 হোল স্কোয়ার প্লাস W3 σ3 হোল স্কোয়ার প্লাস 2 × W1 W2 σ1 σ2, তারপর ওরা লিখছে কর 1 2 মানে কোরিলেশন 1 2, আর আমরা লিখি R12, আমরা কি লিখি স্মল আর লিখি, ঠিক আছে, R12, তারপরে প্লাস 2 × W2 W3 σ2 σ3 R23, তারপরে প্লাস 2 × W1 W3 σ1 σ3 R13, তারপরে মান বসাই দিবা, দেখবা যে রেজাল্ট চলে আসবে 6.23%। 6.23%। আর কোরিলেশন 2 3 এই দুইটা স্টক নিয়ে যে পোর্টফোলিও গঠন হয়েছে সেটার যদি আমরা সিগমা পি বের করতে চাই, তাহলে আমাদের হচ্ছে সিগমা পি বের করার জন্য এখন দুই স্টকের যে সূত্রটা আছে সেটা বসাইতে হবে, W2 σ2 হোল স্কোয়ার প্লাস W3 σ3 হোল স্কোয়ার প্লাস 2 × W2 W3 হ্যাঁ W2 W3, তারপর σ2 σ3, তারপর হচ্ছে R23। কোরিলেশন 2 3 লিখতে পারো অথবা R23 লিখতে পারো, দেন মান বসাই দিলে আমাদের রেজাল্ট আসবে 8%। এখন আমাকে বলছে ইন পার্ট বিতে হুইচ পোর্টফোলিও উড অ্যান ইনভেস্টর প্রিফার অ্যান্ড হোয়াই, কোন পোর্টফোলিওটা প্রিফার করবে একজন বিনিয়োগকারী সে বিষয়ে মন্তব্য করতে বলছে, অর্থাৎ 1 প্রিফার করবে না 2 প্রিফার করবে। সো আমরা 1 2 দুইটা রিকোয়ারমেন্টের জন্যই তো সিগমা পি বের করছি, যার সিগমা পি ছোট আমরা সেই পোর্টফোলিওটাকে সিলেক্ট করার জন্য পরামর্শ দিব। তো আমরা দেখতে পাচ্ছি ছোট হচ্ছে এটাই যে 6.23%, অর্থাৎ তিনটা স্টক নিয়ে আমরা যে পোর্টফোলিও গঠন করছি তার সিগমা পিটা ছোট আসছে, পরেরটা তো বড়, তাই না, বড়টা চুজ করা যাবে না, সিগমা পি ছোট মানে এখানে ঝুঁকি কম আছে। সো আমরা বলবো যে পোর্টফোলিও 1 2 and 3 উইল বি প্রিফার্ড, পোর্টফোলিও 1 2 3 প্রিফার্ড করা উচিত, হ্যাঁ, ফরেন ইনভেস্টর, বিকজ ইটস পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ লোয়ার দেন দ্যাট অফ আদার্স। এইভাবে আমরা মন্তব্যটা করে দিব যে পোর্টফোলিও 1 2 3 কে পছন্দ করা উচিত বিনিয়োগকারীর, কারণ ইহার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন্যটার চেয়ে কি লোয়ার। এটা আদা না লিখে আমরা লিখতে পারি হ্যাঁ দ্যাট অফ পোর্টফোলিও 2 and 3। ঠিক আছে, পোর্টফোলিও 2 and 3 থেকে পোর্টফোলিও 1 2 3 পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ছোট, যার কারণে পোর্টফোলিও 1 2 3 কে প্রিফার্ড করা উচিত বা পছন্দ করা উচিত। এইভাবে মন্তব্যটা লিখে দিবা। আশা করছি সবাই 12 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। সো এ পর্যন্ত ছিল আজকের ক্লাস, তোমরা 11 এবং 12 এই দুইটা অঙ্ক SW করবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।